নমস্কার বন্ধুরা, আজ 19শে নভেম্বর 2024 মঙ্গলবার। বেশ রাত হয়েছে, প্রায় ঘড়ির কাঁটা 11টা ছাড়িয়ে গেছে। আজকে আমি একটা আমার খুব কাছের মানুষের আমার এক ডাক্তার জুনিয়রের বিবাহের রিসেপশনে গেছিলাম। সেখানে আমার প্রচুর বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র যারা এসছিলেন। বলা যায় যে 9ই আগস্টের পর প্রথম কোনো একটা মাঙ্গলিক অনুষ্ঠানে যাওয়া হলো বা যেতে হলো বা একটা মিনি গেট টুগেদার টাইপের করা হলো। গিয়ে একটা জিনিস খুব মনে হচ্ছিল, জানেন তো, যে মেয়েটা বেঁচে থাকলে এই নভেম্বর মাসেই হয়তো আজকের দিনেই ওর বিবাহ হতো। এই নভেম্বরের কোনো একটা দিন, নভেম্বর যেমন বাংলা অগ্রহায়ণ এবং মাঘ মাস, এই দুটো মাস তো মূলত আমাদের বাঙালিদের বিয়ের দিক থেকে দুটো ইম্পর্টেন্ট মাস। এই দুটো মাসে তো মোটামুটি সবারই বিবাহ হয়ে থাকে। আমার যেমন মাঘ মাসে বিয়ে, তো ওরও তো এই নভেম্বরে বিয়ে ছিল, অগ্রহায়ণ মাস। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম, খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করলাম, কিন্তু কেমন যেন খাবারটা নিচে নামতে চাইছিল না, জানেন তো। ভালো ভালো খুব সুস্বাদু খাবার, কিন্তু নামতে চাইছিল না। কোথাও একটা কি বলবো, একটা চাপা ব্যথা, চাপা কষ্ট নিয়েই চলতে হচ্ছে। ডিজে বাজছে, চারিদিকে আলোর রোশনাই, সানাই বাজছে, কিন্তু কোথাও যেন একটা কিছু নেই। আর গেছিলাম কোথায় জানেন? এখন টিভি খুললেই যে জায়গাটা একেবারে বিভিন্ন রকমের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। পূর্ব কলকাতার যে জলাভূমি অংশ, সেই অংশে একটা অভিজাত হোটেল বা ব্যাংকোয়েট হলে বিবাহটা ছিল। একটা অদ্ভুত ব্যাপার চলছে, বলুন। কিভাবে যেন একটা পট পরিবর্তন আমাদেরকে আস্তে 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 সেটার সাথে অভ্যস্ত করানোর চেষ্টা চলছে। সেটা যেমন আমাদের সঙ্গে চলছে, তেমনি আমার মনে হয় বর্তমান যে শাসক দল, সে শাসক দলের মধ্যেও চলছে পট পরিবর্তন। বলা যায় ক্ষমতার দখল, ক্ষমতা পরিবর্তন। বেশ কিছুদিন আগে সৃজিত মুখোপাধ্যায়ের একটা সিনেমা হয়েছিল, জানি না সবাই দেখেছেন কিনা, জুলফিকার। বেশ জুলফিকারের মতো একটা সিনেমার মতো একটা প্লট চলছে যেন বর্তমান শাসক দলের মধ্যে। সেখানে কিছু দল হচ্ছে সিন্ডিকেটের ফেভারে, কিছু দল হচ্ছে সিন্ডিকেটের বিরোধী। আমি জুলফিকার সিনেমাটার গল্পের কথা বলছি। সেখানে যে মূল ছিল, সেখানে প্রসেনজিৎ জুলফিকার আলীর ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তার বন্ধু ছিলেন কৌশিক সেন, আর তার অপোনেন্টে ছিলেন যিশু সেনগুপ্ত। ওনাদের নাম আমার মনে নেই। সিনেমাটাতে একটা ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা অভিনয় করেছিলেন কবি এবং সাহিত্যিক শ্রীজাত। তো এই যে সিনেমাটাতে বলা হয়েছিল, দেখানো হয়েছিল যে কিভাবে জুলফিকারের যে ভাইপো, সে জুলফিকারের জায়গাটা নিয়ে নিল, জুলফিকার চলে গেলেন। এখানে অবশ্য মারা গেছে দেখিয়েছিলেন, তাদের মার্ডার হয়েছিল দেখিয়েছিলেন। এবং সেখানে আস্তে আস্তে কিভাবে পথের কাঁটাদের সরিয়ে 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 তিনি এসে আবার সিন্ডিকেটের মাথা হয়ে বসলেন, সেই জুলফিকারের যে বিদেশে থাকা ভাইপো ছিলেন তিনি। এখানেও কিরকম একটা পট পরিবর্তনের জন্য একটা যেন রাস্তা তৈরি করা হচ্ছে। এবং আমরা বেশ কিছু
আরবি, ফার্সি এবং ঐতিহাসিক নাম শুনতে পাচ্ছি। গুলশান, গুলশান মানে নাকি বাগান, ফুলের বাগান। কাশ্মীরে গার্ডেন গুলোকে একসময় গুলশান বলা হতো। তেমনি আমরা কখনো শুনতে পাচ্ছি একজন মুর্শিদাবাদের বিধায়ক বাবরের পুত্রের নাম, একবার শুনতে পাচ্ছি টিপু সুলতানের বাবার নাম, আর দুটো ওয়ার্ডের নাম বা বলা যায় দুটো সেঞ্চুরির নাম, একটা 107, একটা 108। সচিন তেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলির একটা ওয়ানডেতে রানের সংখ্যাটা নয়, সাধারণত সেঞ্চুরি করে হাত দেখিয়ে 107, 108 নাম্বার বলা হতো সে সময়, কিন্তু এগুলো দুটো ওয়ার্ডের নাম। এবং এই দুটো ওয়ার্ড নাকি বলা হচ্ছে যে এই দুটো নাকি গোল্ড মাইন, স্বর্ণ খনি। কেন না, এই দুটো ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড বা জলাভূমির আওতায় পড়ে এবং সেখানে জলাভূমি খুব সুন্দরভাবে সন্তর্পণে ভরাট হয়ে চলেছে। এই পদ্ধতিটা খুব ইন্টারেস্টিং, জানেন তো। আমি নিজেও আমার পাড়ায়, পুরনো পাড়া ধরুন পাতিপুকুর ছিল, তারপরে আমি কৈখালিতে থাকি, তো ওখানেও আমি ঠিক একই পদ্ধতিতে জলা জমি ভরাট হতে দেখেছি। প্রথম দিকে জলা জমির একটা অংশ ডাস্টবিন হয়ে গেল। প্রথমে ছিল কচুরিপানা, কচুরিপানা থেকে আস্তে আস্তে ওখানে সবার বাড়ির নোংরা পড়তে আরম্ভ করলো। নোংরা পড়তে 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 একটা সময় প্রায় জায়গাটা ভরাট হয়ে গেল, কচুরিপানাগুলো আর দেখা গেল না। দু একটা বৃষ্টি হলো, তার উপর আবার পড়লো, তারপর দেখা গেল সেখানে ঘাস গজাতে আরম্ভ করেছে। কখন জানি না এই ঘাস গজাতে গজাতে জায়গাটা হয়ে গেল ডাঙ্গা। ছিল জলাজমি, হয়ে গেল ডাঙ্গা। তারপরে সেখানে একটা বাড়ি হয়ে গেল। প্রথমে একটা কুঁড়ে ঘর, একটা টালির চালের ঘর সেখানে তৈরি হলো। তারপর লিগাল ডকুমেন্টস গুলো, কাগজপত্রগুলো রেডি হয়ে গেল, মানে পুকুর থেকে ডাঙ্গায় কনভার্সন হয়ে গেল। তারপর সেখানে একদম প্রপার ওয়েতে 3 স্টোরি, 4 স্টোরি, বিশেষ করে কৈখালি অঞ্চলে 4 স্টোরির উপরে আগে তৈরি করা যেত না, যেহেতু ওখান থেকে এয়ারপোর্টের প্লেনগুলো নামে। এখন অবশ্য সব চেঞ্জ হয়ে গেছে, এখন প্রায় 12 তলা 14 তলাও সেখানে তৈরি হয়। উল্টে শুনেছি নাকি যে প্লেনেরই গতিপথটা ওখানে পাল্টে দেওয়া হয়েছে। মানে এতটা স্ট্রং এবং এতটা ভেতরে ঢুকে যাওয়া একটা দুর্নীতি, যেখানে কোনো জলা জমি একটা গোল্ড মাইন হিসেবে দেখা হচ্ছে। ব্যাপারটা কি বলুন তো, যে এই যে 6 বছর 7 বছরের নিষ্পাপ শিশুগুলোকে মানুষ এরম লোভাতুর দৃষ্টিতে দেখছে, তারপর ধর্ষণ করে খুন করছে। কিরম যেন এই জলা জমিগুলোকে এই বর্তমান শাসক দলের কাউন্সিলর এবং বাকি অংশগুলো কিনা একটা লোভাতুর দৃষ্টিতে যেন তাকিয়ে রয়েছে, তাকে ধর্ষণ করে খুন করবে এবং খুন করে সেই জায়গাটাতে একটা মাল্টি স্টোরেড বিল্ডিং করবে। এত লোভ কিসের বলুন তো? যত দুর্নীতি এখন চলছে, এই দুর্নীতির জায়গাটাতে কিন্তু বিরোধী পক্ষ বলে কিছু নেই। তাহলে এই যে কাগজে কলমে আমরা দেখছি একটা ইলেকশনে 46-47% পাচ্ছে শাসক দল, আর 42-43 অনেক ক্ষেত্রে আর একটু বেশি পাচ্ছে, বা ঘেঁষাঘেঁষি করে শাসক আর বিরোধীর ভোট থাকছে পার্সেন্টেজে। তাহলে এই বিরোধী পক্ষরা কোথায়? এই যে ধরুন যে জায়গাটা ইস্ট কলকাতা ওয়েস্টল্যান্ডের যে পোর্শনটা, জায়গাটার নাম যেটা গুলশান কলোনি, এইখানে যে এই যে বোঝাই হচ্ছিল যে 120 বিঘা অঞ্চল, যেটা নিয়ে কয়েক কোটি টাকার একটা পুরো ব্যাপার চলছিল, যেটা হলো না বলে একজন কাউন্সিলরের উপর একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হলো। সেই গুলি বেরোলো না বলে তিনি বেঁচে গেলেন। তিনি 107-এ আগে তার সময়ে একাধিক ওয়েস্টল্যান্ড ওরম ভাবে ভরাট হয়েছে এবং সেখানে মাল্টি স্টোরিড হয়েছে। মানে ব্যাপারটা কিন্তু ওয়েটল্যান্ড বা জলাভূমি বন্ধ করার জন্য নয়, সমস্যাটা হচ্ছে ভাগ বাটোয়ারা নিয়ে,
আর্থিক লেনদেন এবং সেখানে আর্থিক লাভবানতার জায়গা থেকে খুন খারাপি হচ্ছে, যে একজন একজনকে বঞ্চিত করে উঠে যেতে চাইছিল, ওই জন্য তাকে মার্ডার করে দেয়া হচ্ছে, খুন করে দেয়া হচ্ছে। এখানে দুটো প্রশ্ন আমার মাথায় আসে। এক নম্বর হচ্ছে মানুষের ভ্যালু। দেখুন, যিনি কাউন্সিলর, যিনি মারা যেতে যেতে বেঁচে গেলেন, তার কাছে তার জীবনের থেকে বেশি ভ্যালুয়েবল তো কিছু নেই। তিনি যে কি জানেন না, তিনি যে কাজগুলো করছেন এতে তার শত্রু বাড়তে পারে। তিনি তো বোকা নন, তিনি ওই এলাকার কাউন্সিলর প্রায় 10 বছরের বেশি সময় ধরে, 2014 সাল থেকে সম্ভবত উনি কাউন্সিলর। দুবার উনি জিতেছেন 107 নম্বরে, বর্তমানে উনি আছেন 108 নম্বরে। উনি সুস্থ থাকুন, উনি দীর্ঘায়ু হন, এই জায়গায় বলেও আমি বলছি যে উনি কি জানেন না, উনি যে কাজকর্মগুলো করছেন তাতে ওনার শত্রু তৈরি হচ্ছে, এবং এমন শত্রু তৈরি হচ্ছে যারা বিহারে একজন সুপারি কিলারকে দিয়ে এসে তাকে খুন করে দিতে পারেন। তা সত্ত্বেও তার লালসা, তার লোভ, তার আকাঙ্ক্ষা, তার চাহিদা এই রকম জায়গায় চলে যাচ্ছে যে তার মেয়ে তাকে বারণ করছে যে বাবা তুমি যেও না আর ওই পথে। তাও উনি বলছেন যে না, আমি সরে গেলে এখন সমাজের কাছে ভুল সংকেত যাবে। এতটা তিনি ডেডিকেটেড যে জান যায় পর বচন না যায়। রামচন্দ্র এখানে হার মেনে যাবেন, এতটা ডেডিকেটেড উনি। এবং তিনি ওপেনলি বলছেন, মানে সেই সুকান্ত ভট্টাচার্যের মনে পড়ে যাচ্ছে ছাড়পত্র, চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। উনি এখানে কিন্তু ঠিক উল্টোটা করছেন, প্রাণপণে তৈরি করব জঞ্জাল, এ বিশ্বকে পৃথিবীর প্রতিটি শিশুর বাসযোগ্য করে যাব আমি। এটা সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন। উনি বোধহয় বলছেন একটি শিশুও যাতে ভালোভাবে বাস করতে না পারে পৃথিবীকে, সেই ব্যবস্থা করে যাব আমি। এইটুকুই শুধু তফাৎ, বাকিটা কিন্তু সেম। উনি কিন্তু সুকান্ত ভট্টাচার্যের সেই মানুষটার মতোই প্রচন্ড ডেডিকেটেড টুয়ার্ডস দ্য সোসাইটি। সোসাইটিটাকে আমি প্রাকৃতিকভাবে ধ্বংস করেই যাব, এইটাই আমার। তাই আমার উপর অ্যাটেম্পট হলেও আমি সেই জায়গা ছেড়ে সরে আসব না, কারণ ওখানে আমার অনেক কাজ, আমাকে আরো অনেক উঁচুতে উঠতে হবে, আরো অনেক টাকার এদিক ওদিক করতে হবে, অনেক বেআইনি জমি ভরাট করতে হবে। ভাবা যায় বলুন তো, মৃত্যুর পর আর কি থাকতে পারে একটা মানুষের? মারা যাচ্ছি, লোকে মেরে ফেলবে আমাকে, কি করব তারপর? এত টাকা পয়সা অর্থ কি করব, কোথায় করব? মানুষ কি আজ পর্যন্ত তার মিনিমাম শিক্ষা থেকেও একটা জিনিস বুঝতে পারে না যে আমার তো শেষ ওই হয় শ্মশানের চুল্লির ধোঁয়া, আগুন, আর নইলে মাটিতে একটা চাদর দিয়ে ঢেকে দেয়া একটা গোড় বা কবর। এই জিনিসটা বুঝতে কি এত কষ্ট হয়? আর এই যে একটা পট পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই বলছে, মানে আলটিমেটলি দেখানো হচ্ছে এগুলো পুলিশ প্রশাসন ফেলিওর। কেন? কারণ আমাকে একজনকে নিয়ে আসতে হবে, তার পথ তৈরি করা হচ্ছে, যে একজন মানুষের উপর বেশি লোড পড়ে যাচ্ছে বলে উনি চারদিকে দেখতে পাচ্ছেন না। মাননীয় পূর্তমন্ত্রী এবং মেয়র তিনি বলছেন পুলিশকে অ্যাক্ট অন নাও, এনাফ ইজ এনাফ। অথচ তার আন্ডারে এই সমস্ত কিছু, পৌরসভার আন্ডারে কিন্তু এই সমস্ত কিছু পড়ে, এবং প্রতিজন কাউন্সিলর, সে কর্পোরেশনের হোক মিউনিসিপ্যালিটির হোক, তারা কিন্তু সরাসরি বা ইনডিরেক্টলি এই সমস্ত ব্যাপারের সঙ্গে যুক্ত। অ্যাটলিস্ট প্রত্যেকের কাছে একটা ছোট্ট কয়েক ছটাক জলা জমি ভরাটেরও কিন্তু ইনফরমেশন থাকে, এবং প্রতিটা জায়গায় কিন্তু একটা আর্থিক লেনদেন থাকে। প্রথমে ভরাটের জন্য, তারপর সেখানে বালি সিমেন্টের সিন্ডিকেটের জন্য, তারপর সেখানে ফ্ল্যাট তোলার জন্য, প্রত্যেকটা জায়গায়। এবং তার একাধিক প্রমাণ আছে, একাধিক কোর্টে কেস আছে, সেই কেস চলছে বছরের পর বছর, কোনো সুরাহা হচ্ছে না। একদিকে যেমন আমাদের আইন ব্যবস্থার অপদার্থতা, আমাদের সংবিধানের হাজার একটা ত্রুটি, আর সেই ত্রুটি থেকে ফায়দা তুলে নেয়া তাদের মদতপুষ্ট কিছু
আমি বলবো অসৎ উকিল, যেরকম আমাদের অসৎ ডাক্তার অনেক আমরা কদিনে দেখতে পেয়েছি, তেমনি অসৎ উকিল। এবং তার সাথে তো একদম কি বলবো, খোদ বিধায়ক, প্রাক্তন বিধায়ক, এমপি সবাই পরস্পরের বিরুদ্ধে কথা বলছে। এখানে কোনো বিরোধী দলের ব্যাপারই নেই। এখানে দুটো লবি তৈরি হয়ে গেছে, একটা বয়স্কদের বা বয়স্ক মনস্ক লবি, একটা তরুণ তুর্কি লবি। এবং সেখানে দুটোই তৃণমূলের বৃহৎ গোষ্ঠী। তারা নিজেদের মধ্যে একে অন্যকে দোষারোপ করছে, সমালোচনা করছে, এবং সেখান থেকে বোঝা যাচ্ছে, আমাদেরকে বোঝানো হচ্ছে, জনগণকে বোঝানো হচ্ছে যে সেখানে একজনের উত্থানের পথ প্রশস্ত করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিরাট একটা অচলায়তন তৈরি হয়েছে, যেটা ছিল সেটা পয়েন্ট আউট হচ্ছে আজকে। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে, আমি ভুল হতে পারি, আমি সত্যিই ভুল হতে পারি, আমার এটা মানে একদম ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে এই যে গোটা ঘটনাটা হলো, মুঙ্গের থেকে একটা দল, সুপারি কিলারের দল, প্রায় 2-3 মাস আগে কলকাতায় এসে কালিন্দির একটা জায়গায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থেকে সেখানে সমস্ত প্ল্যানিং করে একটা দিন করতে গেল। আমি জানি না তারা একবারও কি ফায়ার করে চেক করে নেয়নি বন্দুকটা, যে ফায়ার হলো না। পুরো জিনিসটাই পরিকল্পনা মাফিক নয় তো? পুলিশের ব্যর্থতা দেখানোর জন্য, বা পুলিশ সমস্ত কিছু জানতো এটা নয় তো? কারণ পুলিশের কাছে ইনফরমেশন থাকার ব্যাপারে মাননীয় মেয়র একদম পরিষ্কার বলছেন যে এনাফ ইজ এনাফ, পুলিশ অ্যাক্ট অন। মানে উনি ইনডিরেক্টলি বলতে চাইছেন যে তোমাদের কাছে হয়তো ইনফরমেশন ছিল, কিন্তু তোমরা সঠিক সময় কাজ করছো না, কারণ তোমাদের নিজেদের কোনো স্বার্থ জড়িয়ে রয়েছে। এবং এটা কিন্তু ঠিক হওয়ার প্রচন্ড চান্স আছে। যেরকম অভয়ার ক্ষেত্রে, অভয়ার যে শুনানি শুরু হয়েছে, সেই শুনানির সময় দেখা যাচ্ছে যে সঞ্জয় পাছে কিছু বাইরে বলে দেয়, যার জন্য সঞ্জয়কে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন তারস্বরে পুলিশের ভ্যানে হর্ন মারা হচ্ছে এবং সব চাপড়ানো হচ্ছে যাতে কোনোভাবে সঞ্জয়ের কোনো গলা সাংবাদিকদের অবধি না পৌঁছায়। কেন? এখানে ভয়ের কি আছে বলুন তো? একজন খুনের অপরাধী যদি ধরি, একমাত্র যিনি চার্জশিট পেয়েছেন সেই মানুষটা, সে যদি বাইরে কথা বলে, যেমন ধরুন আমাদের মাননীয় কুণাল বাবু, মাননীয় মুখপাত্র, উনি যখন জেল থেকে যাচ্ছে, মানে আদালত থেকে জেলে যখন ওনাকে নিয়ে যাওয়া হতো, উনি তো রেগুলার প্রায় একই ধরনের ভাবে বলতেন। তো একজন মানুষের সাংবাদিকদের কাছে কোর্ট থেকে জেলে যাওয়া, এই পোর্শনে বলতে দিতে বাধাটা কোথায়? তিনি বারবার পুলিশ কমিশনারের নাম বলে দিচ্ছেন বলে পুলিশ কমিশনারকে এনে সমন দিয়ে কি ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না? জানি না, আমি আইনের জটিল ব্যবস্থা আমার জানা নেই, কিন্তু এই জিনিসটা তো অত্যন্ত স্বাভাবিক। মানে আমাদের মনে তো প্রশ্ন আসে যে মানছি ও ক্রিমিনাল, কিন্তু ওর তো একটা জিনিস ঠিক, যে ওর যে বাইকটা ছিল, বাইকটা কিন্তু কলকাতা পুলিশের বাইক, যেটা নিয়ে উনি ঘুরে বেড়াতেন। সিভিক ভলেন্টিয়ার ছিল, পুলিশের দ্বারা নিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, যেটা তখনকার দিনে তৎকালীন সিপি যিনি ছিলেন, যার নাম উনি এই সঞ্জয় বারবার উঠে আনছে মুখে, তো তার কি কোনো রেসপন্সিবিলিটি বর্তায় না? বা সিবিআই বা কোর্ট বা মানে জাজের, মাননীয় বিচারক মণ্ডলীর কি এটা মনে আসা কথা নয় যে ওনাকে সমন পাঠানো হোক, ওনাকে জেরা করা হোক, সত্যতা যাচাই করা হোক? বুঝতে পারছি না, একটা অদ্ভুত নৈরাজ্য, কি বলবো, এবং তার সাথে সমস্ত কিছু মানে সমস্ত কিছু ঘেঁটে দেয়া, কিন্তু তুমি কোনো সদুত্তর পাবে না। তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ প্রতিটা জায়গায় করাপশন হচ্ছে, কিন্তু তোমার কিছু করার নেই। সাধারণ নাগরিক হিসেবে তোমার শুধু চুপচাপ জিনিসটা দেখা এবং নিজের কাজটা করে যাওয়া, এর বাইরে কিছু নেই। মানে এতটা হতাশ এবং এতটা ফ্রাস্ট্রেটেড অবস্থা।
আমি অন্তত আমার জীবদ্দশায় আমি হইনি। আমি 34 বছর নিয়ে যথেষ্ট ফ্রাস্ট্রেটেড ছিলাম এক সময়, কিন্তু এতটা ফ্রাস্ট্রেটেড কোনোদিন হইনি। যে সমস্ত কিছু চোখের সামনে দেখা যাচ্ছে, সব কিছু একদম আলোর মতো, মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, সমস্ত কিছু চোখের সামনে জল করে প্রকাশ করে দিচ্ছে। অথচ সেটা দেখে যে আমরা এটার পরিবর্তনের চেষ্টা করব, সেটা আমাদের হাতে নেই। দুটো কারণে হাতে নেই। এক নম্বর হচ্ছে যোগ্য বিরোধী দল, নেতা, নেত্রী তাদের অভাব। দু নম্বর হচ্ছে রন্ধে রন্ধে করাপশন। প্রতিটা মানুষের মধ্যে কোথাও না কোথাও করাপশন ঢুকে রয়েছে, প্রতিটা জীবিকায় কোথাও না কোথাও করাপশন রয়েছে। এই জন্য একটা প্রলয়ের আগের অবস্থা মনে হচ্ছে, পুরো একটা প্রলয় এসে সমস্ত মানুষকে ধুয়ে দিয়ে চলে যাবে, পুরো জায়গাটাকে জনশূন্য করে দেবে। তারপর যে নতুন জিনিস তৈরি হবে সেটার মধ্যে কিছুটা হয়তো সুস্থতা থাকবে, নাহলে গোটা সমাজটা কিরকম একটা অসুস্থ হয়ে পড়ছে। আচ্ছা, এই যে বলছে বিহারের জ্ঞান, বিহারে এই মুঙ্গেরে এই সমস্ত বন্দুক টন্দুক তৈরি হয়, হ্যানা তেনা, এটা কি কেন্দ্রীয় সরকার বা বিহারের রাজ্য সরকার জানে না? তাহলে তারা সেগুলোকে মেনটেন করা বা সেই সব লোকগুলোকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো, বা যেখানে বন্দুকের ফ্যাক্টরি চলছে ইল্লিগাল, সেগুলোকে বন্ধ করা, সেগুলোর জন্য সচেতন হবে না? সেগুলোর জন্য উদ্যোগী হবে না? বিহার থেকে আজকে পশ্চিমবঙ্গে আসছে বলে, যেহেতু গোটা জিনিসটা একটা দেশের অন্তর্গত, সেখানে কি অন্তরাজ্য স্টেপ নেওয়া হবে না? আর সবাই যেখানে জানে, সারা ভারতবর্ষ যেখানে জানে মুঙ্গেরে বন্দুক তৈরি হয়, ইল্লিগাল আর্মস তৈরি হয়, ইল্লিগাল আর্মসের ডিলিংস হয়, তো সেখানে মুঙ্গেরকে কেন ছেড়ে রাখা হয়েছে? সেখানে কেন লোকজনকে অ্যারেস্ট করা হচ্ছে না? সেই জায়গাগুলোকে কেন আইডেন্টিফাই করা হচ্ছে না, নষ্ট করে দেওয়া হচ্ছে না? কারণ ওই এলাকাতে যারা যারা রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, প্রত্যেকের ওখানে ভাগ বাটোয়ারার জায়গা রয়েছে। এই একটা অদ্ভুত পরিস্থিতি। কি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, কি রাজ্য শাসন ব্যবস্থা, কি পৌরসভা, কি পঞ্চায়েত, প্রতিটা জায়গায় অ্যাবসলিউট করাপশন হয়ে পড়ে আছে। এবং সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে একটা সাধারণ মানুষের কোনো রকম কিছু করার নেই। সে যেখানে দরজা করা নাড়বে, সেই দরজায় তাকে দেখে একটা বিচ্ছিরি ক্রূর হাসি দিয়ে বন্ধ হয়ে যাবে আবার, এবং তারপর আর কড়া নাড়লেও খুলবে না। ইনিশিয়ালি খোলা হবে একটা নোংরা কুচুটে হাসি, হায়নার হাসির মতো দিয়ে আবার বন্ধ করে দেওয়া হবে। অদ্ভুত ব্যবস্থা। বলেছিল না সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। সত্যি তাই, বিচিত্র এক দেশ, বিচিত্র এক শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা আছি। আমাদের নাকি গণতন্ত্র, জনগণই নাকি এই দেশ চালায়, রাজ্য চালায়। জনগণ, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। অদ্ভুত লাগে জানেন তো, আজকাল নিজেদের আয়নায় দেখে না নিজেদেরই গালে ঠাস ঠাস করে চড় মারতে ইচ্ছা করে। কি করছি আমরা, কেন করছি, কাদের জন্য করছি, কি ভেবে করছি, জানি না কি হবে। শুধু এটুকুই মনে হয়, ভাবা গেছিল যে মেয়েটা চলে গিয়ে হয়তো সবার চোখ খুলে দিয়ে গেল। এখন মনে হচ্ছে চোখগুলো বোধহয় না খুললেই ভালো হতো। চোখ বন্ধ করে সবাই উৎসবে মেতে থাকতাম। এত নোংরা কদর্য জিনিস না আর চোখে দেখতে হতো না। মেয়েটা চোখটা খুলে দিয়ে গেল বটে, কিন্তু যে পৃথিবী দেখিয়ে গেল, সেই পৃথিবী আর দেখতে ভালো লাগছে না। মনে হচ্ছে না এর থেকে পৃথিবী ছেড়ে চলে যাওয়াই ভালো। জানি না আপনাদের কেমন লাগছে। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে আর টিভিতে খবর দেখাই ছেড়ে দেবো, বা ইউটিউব, ফেসবুক এগুলো বন্ধ করে দেবো। কারণ এগুলোতে যা দেখছি, একজন মানুষ হিসেবে, মানব সভ্যতার একজন অংশ হিসেবে নিজের প্রতি ঘৃণা তৈরি হচ্ছে, বিশ্বাস করুন।
মনে হচ্ছে আমি মানব সভ্যতার কলঙ্ক। ঘেন্না করছে নিজের প্রতি, যে সবকিছু দেখেও সবকিছু চুপচাপ নিজের মতো করে যাচ্ছি। সেম মনে হচ্ছে নিজেকে। ভালো থাকবেন, নমস্কার।